ওই ডাকসুতে ভিপি নূর আমাদের ম্যান্ডেট নিয়ে বের হয়ে এসে বঙ্গভবনে গিয়ে শেখ হাসিনাকে যে তোষামোদি করেছে, ভালো কিছু না হলেও তার নিজের জন্য খুব উপকার হয়েছে, কারণ সে তার এই যে পথটা এটা হাইপ তুলে সে তারা একটি দল গঠন করতে পেরেছে। আওয়ামী লীগের মনোপতের বাইরে হলে সেটা আমাদেরকে করতে দিত না বা দেয় নাই। আপনার হাসি আমার মায়ের মতো। আক্তার ভাই এবং ভিপি নূরকে এই ডাকসু ভবনের আশেপাশেই আসতে দিত না। দেখেন 19 সালে ভিপি নূর ভাই যখন উনি ভিপি নির্বাচিত হলেন, দেখবেন যে তার কর্মকাণ্ডগুলি মানে নিরপেক্ষ হওয়ার পথে একমাত্র বাধা ছিল ছাত্রলীগ। কারণ দেখেন প্রতিটা ক্ষেত্রে ছাত্রলীগের যে আধিপত্য ছিল, এই আধিপত্যর কারণে সে অনেকাংশে তার কাজটা করতে পারে নাই। বিপি হিসেবে সে জাস্ট নির্বাচিত হয়েছে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে সে যে কাজ করার স্কুপ, এই স্কুপগুলো সে পায় নাই। সে বিপি হওয়ার পর ভালো কিছু না হলেও তার নিজের জন্য খুব উপকার হয়েছে, কারণ সে তার এই যে পথটা এটা হাইপ তুলে সে তারা একটি দল গঠন করতে পেরেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 40,000 শিক্ষার্থীর ম্যান্ডেট পেয়ে একটা মানে আমাদের ডাকসুর ভিপি প্রতি বছর নির্বাচিত হওয়ার কথা। তো ওই জায়গা থেকে দীর্ঘ আমাদের প্রায় 28-29 বছর পর আমাদের যে ডাকসু হলো 18 সালে 90 সালের পর, ওই ডাকসুতে ভিপি নূর আমাদের ম্যান্ডেট নিয়ে বের হয়ে এসে পরবর্তীতে সে মানে বঙ্গভবনে গিয়ে শেখ হাসিনাকে যে তোষামোদি করেছে, কিংবা আমরা জানি যে তৎকালীন বাস্তবতা খুব কঠিন ছিল, তখন আসলে একদম আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েও সব কিছু করা যেত না। হয়তো সে কিছুটা মানে আওয়ামী লীগের প্রতি কিছুটা বায়াসনেস তার ছিল, এবং আওয়ামী লীগের মানে একদম বিরুদ্ধে আচরণ করে সে টিকতে পারতো না এই ভয়ে। না, এটা অবশ্যই তার একটা অপশন ছিল যে ঠিক আছে একদম এরকম মানে তোষামোদি টাইপ একটা কমেন্ট না করে সে ডিপ্লোম্যাটিক একটা ওয়ে নিতে পারতো। এটা আসলে তার পার্সোনাল চয়েস। দেখেন লাইফে কিন্তু বা জীবনে বা রাজনৈতিক জীবনে আপনার কিন্তু সবসময় মানে প্রতিদিন আপনার একটা স্টেপ। আপনি আজ পর্যন্ত যারা সৎ তারা কিন্তু টিল দিস ডে সৎ দেখেই তার এখনও যে ইমেজটা ঠিক আছে। কালকেও যদি সে গিয়ে একটা অসৎ বা অপকর্মে জড়িত হয়, তার কিন্তু গত জীবনে তার যত প্রাপ্তি আছে সব কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি প্রথমে চাইবো যে যেহেতু ভিপি নূর আমাদেরই একজন নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসছে তার যতক্ষণ না পর্যন্ত সত্যতা নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এই বিষয়ে আমরা মন্তব্য করতে চাই না। আসলে সফলতার ব্যর্থতার প্রশ্ন যে এখানে আসে, আসলে আমরা বলতে চাই ভিপি নূরের বা যে কোনো ভিপির যে কাজগুলো এগুলো এতটাই প্রশাসনিক এবং অদৃশ্যমান, যেগুলো আসলে সফলতার মানদণ্ডে আমরা বিবেচনা করতে পারবো না। আর একটা বিষয় আপনাদেরকে বলি, সফলতা না ব্যর্থতা এবার আমরা দেখব, কারণ মাদার অর্গানাইজেশন যেমন আওয়ামী লীগের সময়ে যে কোনো কাজেই অর্থাৎ আওয়ামী লীগের মনোপতের বাইরে হলে সেটা আমাদেরকে করতে দিত না বা দেয় নাই। এই জন্য ভিপি নূরের প্রশ্ন আমি বলতে চাই, সেটা যদি আওয়ামী লীগের বাইরে হতো তখন আমরা তাকে সফলতা ব্যর্থতার মাপকাঠিতে ভাবতাম বা তাকে স্কেলিং করতাম। আমি মনে করি যে সেই ডাকসু ইলেকশনটা হয়েছিল যে 18 সালের যে কোটা আন্দোলনের একটা প্রেক্ষাপট, এটাকে কেন্দ্র করেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ভিপি নূরের উপর আস্থা রাখছে। বাট আমি মনে করি যে সেই আস্থার প্রতিদান নুরুল হক নূর দিতে পারেনি। নির্বাচনের পর গণভবনে গিয়ে শেখ হাসিনাকে বলছে যে না, আপনার হাসি আমার মায়ের মতো, আপনার সব কিছু বা এই ধরনের। তারপর পরবর্তীতে দেখা গেছে যে উনি ওই ভিপিটাকে কেন্দ্র করে পুঁজি করে উনি তার ব্যক্তিগত রাজনীতি বা সে একটা নির্দিষ্ট দল খুলে সেই দল মানে তার ভিপির যে পদটাকে ব্যবহার করে সে নিজের রাজনীতি গোছানো বা নিজের দল গোছানো এই ধরনের ইয়া হিসেবে ব্যবহার করছে আর কি। তার না, এটা আসলে উনি করতেই পারতেন না, কারণ ওখানে দুজন শুধুমাত্র ছাত্রলীগের বাইরে ছিল, একজন হচ্ছে ভিপি নূর আর একটা হচ্ছে সমাজসেবা সম্পাদক আমাদের আক্তার ভাই। তো আলটিমেটলি আমরা অনেক সময় দেখেছি যে আক্তার ভাই এবং ভিপি নূরকে এই ডাকসু ভবনের আশেপাশেই আসতে দিত না, তার বিভিন্ন সময় মারামারি করতো, এবং ভিপি নূর তখন কীরকম মার খেয়েছে সেটা আমরা সবাই দেখেছি। এবং এমনকি এ ধরনের অভিযোগও ছিল যে অনেক গুরুত্বপূর্ণ মিটিং বসেছে কিন্তু সেখানে সহসভাপতি ভিপি নাই, তার মানে কি তাকে কোনো ফ্লোরই দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার যে ব্যাপারটা সেটা আমরা ধরেন এই যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পিতামাতাকেও কিন্তু কোনো না কোনোভাবে শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তার মানে এখানে একটা চাপ তো অবশ্যই আছে। উনি হয়তো কোনো ইন্টারনাল প্রেশার বা ওনাকে হয়তো অনেক কিছু সে সময় তিনি কিছুটা হলেও তিনি স্টুডেন্ট ছিলেন, কিছুটা হলেও হয়তো বা অপরিপক্কতার জন্য হয়তো তিনি বলে ফেলছেন, কিন্তু এরপরে আমরা যদি দেখি তিনি তার কথা উইথড্র থেকে শুরু করে বিভিন্ন চাপ, বিভিন্ন সরকারি চাপ এগুলো কিন্তু উনিই ফেস করছেন। তো আলটিমেটলি আমি বলবো যে ওই মোমেন্টে ওনাকে কীভাবে ম্যানিপুলেট করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটাও আমরা জানি না। আবার কেনই বা তিনি এরপরে ওনার ভুল বুঝতে পারলেন, এবং ওইভাবেই ফ্যাসিজম বিরোধী আন্দোলনের সাথে উনি অনেক দিন ধরে যুক্ত। তো সব দিক থেকে মিলিয়ে আমি আসলে এটা
ওনার উপরই ছেড়ে দিতে চাই, আমি কোনো মন্তব্য করতে চাই না আর কি। আসলে ভিপি হওয়ার যে স্থায়িত্বকাল সেটা 1 বছর, তো 1 বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে ওটা ছিল হচ্ছে একটা রিগড ইলেকশন বা পাতানো ইলেকশন যাকে বলা যায়। তো ভিপি কেউ হোক না হোক চলতো প্রশাসনিক কথাই, ওখানে ডাকসু ক্যান্ডিডেট হোক না হোক বিভিন্নভাবে টাকার লেনদেন বা ভার্সিটিতে কী কী উন্নয়নমূলক কাজ হবে, কী কী প্রজেক্ট হবে, সেগুলো আগে থেকেই পাস ছিল। জাস্ট নির্বাচনটা ছিল জনসম্মুখে একটা প্রচারণা যে এই কি দামি একটা ইলেকশন টাইপের। তো ভিপি নূরের সেই সময় যিনি ভিপি ছিলেন নুরুল হক নূর ভাই, ওনার পক্ষে আসলে ওইভাবে কাজ করাও সম্ভব ছিল না 1 বছরের জন্য, আর মাঝখানে তো 5 বছর ধরে ইলেকশন বন্ধই হয়ে গেল। তো আলটিমেটলি উনি ওনার পক্ষ থেকে হয়তো বা কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু প্রশাসনিক অসহায়তার জন্য হয়তো উনি সেইগুলো বাস্তবায়ন করতে পারেনি।